আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের বায়োলজির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা হবে এবং আজকে আমরা কথা বলবো বায়োলজির সেকেন্ড পেপার নিয়ে। কেমন? বায়োলজির সেকেন্ড পেপার এবং প্রথম অধ্যায়। তো চলো আজকে আমরা লেকচারটা শুরু করি। কেমন? আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। অর্থাৎ এই অধ্যায়ে কি শিখবো? প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে এবং বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা কোন কোন ভাগে আমরা প্রাণীগুলোকে ভাগ করতে পারি এই সম্পর্কে আজকের অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন? তো চলো আজকে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিব যে এই অধ্যায়টা আমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ। দেখো এখানে 24-25 সালেও কিন্তু কোশ্চিন এসেছে। এখান থেকে 24-25 সালেও কিন্তু তোমাদের বিএসসিতে কোশ্চিন এসেছে। হ্যাঁ, তারপরে তোমার 20-21 এসেছে। তারপর এই সালগুলোতে লক্ষ্য করো কি পরিমাণ কোশ্চিন এখানে এসেছে। 2টা 6টা 4টা 4টা, মানে বুঝতেছো কি পরিমাণ ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। পরবর্তীতে একটু সালে কম কোশ্চিন আসলেও এই যে এরপর থেকে দেখা যাচ্ছে সামনেবার আবার অনেক বেশি কোশ্চিন আসবে। তো অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায়টা মনোযোগ সহকারে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ডিপ্লোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে বিএসসির জন্য এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে প্রথমে আমরা যদি কথা বলি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের প্রাণী বৈচিত্র্য নিয়ে। প্রাণী বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন প্রাণীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় এই বৈচিত্র্যটাকে আসলে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, একটা প্রজাতিগত, একটা জিনগত। একটা বাস্তুতান্ত্রিক, একটা প্রজাতিগত, একটা জিনগত। আচ্ছা, প্রথমে আসি জিনগত বৈচিত্র্য সম্পর্কে একটু কথা বলি। ধরো তুমিও একটা মানুষ, তুমি ধরো বাস করো বাংলাদেশে। বাংলাদেশের মানুষে দেখবা কিছু মানুষ হয় সাদা, কিছু মানুষ হয় কালো, কিছু মানুষ হয় শ্যামলা। কারণ বাঙালিকে বলা হয় শঙ্কর জাতি। মানে কি, আমাদের এই দেশে অনেক দেশ থেকে মানুষ এসেছে। ধরো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে আমাদেরকে শোষণ করার জন্য বা শাসন করার জন্য। ধরো ইংরেজ আমলের কথা লক্ষ্য করো, পাল যুগের কথা লক্ষ্য করো, তার আগে মৌর্যরা এসেছিল। তো এভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির মানুষ আমাদের এই দেশে এসেছে এবং তারা এই দেশে এসেছে, শাসন করেছে, অনেক দীর্ঘদিন ছিল। তারপরে সংসার স্থাপন করেছে, তাদের বাচ্চা হয়েছে। তো এই ফলশ্রুতিতে কি হয়েছে, বাঙালি একটা মিশ্র জাতিতে পরিণত হয়েছে। এখান থেকে অস্ট্রেলিয়া থেকে মানুষ এসেছে, তারপরে উগান্ডা থেকে মানুষ এসেছে, সব রকম মানুষের মিক্সচার হচ্ছে বাংলা জাতি। কেমন? তো জিনগত বৈচিত্র্য বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, ধরো অস্ট্রেলিয়ার একজন মানুষ সে কিন্তু সাদা। অস্ট্রেলিয়ার একজন মানুষের গায়ের রং কি? সাদা। কিন্তু তুমি যদি আফ্রিকার একটা মানুষের গায়ের রং চিন্তা করো, ধরো এটা যদি অস্ট্রেলিয়া হয়, অস্ট্রেলিয়ার একজন মানুষের গায়ের রং হচ্ছে সাদা। কিন্তু তুমি যদি আফ্রিকার একজন মানুষের গায়ের রং চিন্তা করো, ঠিক আছে, আফ্রিকার মানুষের গায়ের রং হচ্ছে কালো। তাহলে এই যে সাদা হইলো, এই যে কালো হইলো। আবার কালো, কারো চুলের রং গাঢ় কালো, আবার কারো চুল দেখবা বাদামি টাইপের। দেখবা যারা তোমার ইউরোপ অঞ্চল থেকে বিলং করে অনেকের চুল হচ্ছে বাদামি টাইপের। তো এই যে তারাও কিন্তু মানুষ, আফ্রিকার যে মানুষ সেও মানুষ, অস্ট্রেলিয়ার যে মানুষ সেও মানুষ। কিন্তু তাদের যে এই পার্থক্য দেখা যাচ্ছে বর্ণে বা উচ্চতায় বা ওয়েটে এই জাতীয়। ধরো একজন মানুষ দেখবা কিছু মানুষ আছে অনেক লম্বা, আবার কিছু মানুষ আছে খাটো, কিছু মানুষ আছে চিকন, কিছু মানুষ আছে মোটা। তো এই ধরনের জিনিসগুলোই হইতেছে আমাদের জিনগত বৈচিত্র্য। কারণ কি? কারণ তার সাদা হওয়ার পিছনের দায়ী এবং তার কালো হওয়ার পিছনের দায়ী হচ্ছে তার জিন। কারণ তার বাবা মা ছিল সাদা বা কালো। যাদের বাবা মা কালো তাদের থেকে কালো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, যাদের বাবা মা সাদা তাদের থেকে সাদা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, বা কি ফর্সা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জিনগত বৈশিষ্ট্য। তারা কিন্তু একই প্রজাতি থেকে বিলং করতেছে, কিন্তু আমাদের জিনগত বৈশিষ্ট্য থাকার কারণে আমাদের এখানে একটু ভ্যারিয়েশন তৈরি হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, আর এবার আসি প্রজাতিগত। তোমরা হটস্পট বুঝো? হটস্পট যেখানে তোমার প্রজাতিগত বৈচিত্র্য যত বেশি থাকে সেখানে বলা হয় হটস্পট, অর্থাৎ যেখানে অনেক রকম প্রজাতি একসাথে বসবাস করে। ধরো একটা বনে তোমার 10 প্রজাতির গাছ 100টি আছে, আরেকটি বনে এক প্রজাতির গাছই 100টি আছে। বলতো কোথায় প্রজাতির ভেরিয়েশন আছে? প্রজাতির ভেরিয়েশন এখানে বেশি, কারণ এখানে বেশি প্রজাতি বিদ্যমান। অর্থাৎ প্রজাতি মানে, ধরো প্রজাতি মানে এক একটা প্রজাতি এক এক রকম ভাবে ভেরিয়েন্ট। ওকে, এই জিনিসটা ধরো বাঘ সিংহ, বাঘ এবং সিংহর ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে তারা কিন্তু একই গণনাগত প্রজাতির ক্ষেত্রে, বুঝছো?
অর্থাৎ এটা আমরা দেখলাম জিনগত, যার কারণে আমাদের গায়ের রং চেঞ্জ হইতেছে, সেগুলো আমাদের জিনগত বৈচিত্র্য। এভাবে প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক, মানে ধরো একটা অঞ্চলের ভাল্লুক হচ্ছে সাদা, আরেকটি অঞ্চলের ভাল্লুক হচ্ছে কালো, এই ধরনের যে জিনিসগুলো সেগুলো বিলং করে। তাহলে এখান থেকে আমরা মেইনলি যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের প্রাণী বৈচিত্র্য 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, একটা প্রজাতিগত, একটা জিনগত। এই 3টা জিনিস মনে রাখলে আমাদের চলবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা তার পরের টপিক যেটা আছে সেটা একটু দেখব। প্রথমে আমরা দেখব প্রাণীবিন্যাসের শ্রেণীবিন্যাস, বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে তোমার শ্রেণী বিভাগ করা হয়েছে। আণুবীক্ষণিক প্রাণী, অর্থাৎ যেই প্রাণীগুলোকে দেখতে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আমাদের আণুবীক্ষণিক প্রাণী। যেমন ধরো মাছের ফুলকার প্রোটিস্টা জীবাণু, মাছের ফুলকার যে প্রোটিস্টা জীবাণু সেগুলো হচ্ছে আমাদের আণুবীক্ষণিক প্রাণী। কারণ কি? কারণ এই জীবাণুটা দেখতে আমাদের কিসের প্রয়োজন হইতেছে? অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হইতেছে। ওকে, তারপরে কি আছে? বৃহত্তর প্রাণী, অর্থাৎ যেগুলো আমরা অণুবীক্ষণ যন্ত্র ছাড়াই খালি চোখে সুস্পষ্টভাবে দেখতে পাই। ধরো মানুষ কি বৃহত্তর প্রাণী। তো এই বৃহত্তর প্রাণীর মধ্যে আরেকটা হচ্ছে গিনিপিগ, অর্থাৎ গিনিপিগ যে ইয়াটা খরগোশ, চিনো? খরগোশের একটা ছোট্ট ভার্সন, এটা আলাদা একটা প্রাণী। তো এটা হচ্ছে আমাদের গিনিপিগ, ক্যাভিয়ার পোর্সেলাস, এই যে প্রাণীটা সেটা হচ্ছে আমাদের বৃহত্তর প্রাণী। এবার আমরা এটা গেল দেহের আকারের উপর ভিত্তি করে। তাহলে দেহ যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে আণুবীক্ষণিক, আর দেহ যদি বড় হয় তাহলে সেটা বৃহত্তর প্রাণী। ক্লিয়ার? ওকে, এখন আসি সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা হচ্ছে কোষীয় মাত্রার গঠন, মানে একটা প্রাণী কিভাবে সংগঠিত হয়েছে, তার দেহটা কিভাবে সংগঠিত হয়েছে, এটাই হচ্ছে তার সংগঠন ক্রমমাত্রা। কিছু জীব আছে যেগুলো শুধু কোষ গঠন করে, যাদের শুধু কোষ গঠিত হয়, কিন্তু এই কোষগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করে না, টিস্যুগুলো একত্রিত হয়ে তন্ত্র গঠন করে না, তন্ত্র একত্রিত হয়ে অঙ্গ গঠন করে না। ঠিক আছে, এই ধরনের জিনিস যেখানে দেখা যায় না, শুধুমাত্র কোষ দেখা যায়, তারা হচ্ছে পরিফেরা। পরিফেরার ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখবা পরিফেরাতে শুধুমাত্র কোষ বিদ্যমান, এখানে টিস্যু বিদ্যমান না, অঙ্গ বিদ্যমান না, তন্ত্র বিদ্যমান না। ঠিক আছে, যখন আমরা পরিফেরার বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো তখন আমরা আরো ডিটেলস এখান থেকে জানতে পারবো। কোষ টিস্যু মানে কি? এখানে কোষগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করবে। কখন তাকে টিস্যু বলবো? যখন অনেকগুলো কোষ একত্রিত হয়ে একই রকম কার্য সম্পাদন করবে, তখন তাকে আমরা সেটাকে বলবো টিস্যু। ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল আমাদের কোষ টিস্যু মাত্রার গঠন, যেটা দেখা যায় নিডারিয়াতে। নিডারিয়াতে কোষও বিদ্যমান এবং কোষগুলো একত্রিত হয়ে টিস্যুও গঠন করে। হয়েছে? ওকে, এখন দেখব টিস্যু ও অঙ্গ। টিস্যু ও অঙ্গ মাত্রার গঠন, এটা হচ্ছে প্লাটিহেল মিনথেস। টিস্যু ও অঙ্গমাত্রার গঠন হচ্ছে আমাদের প্লাটিহেল মিনথেস। এখানে টিস্যুগুলো একত্রিত হয়ে অঙ্গ তৈরি করে, এটা হচ্ছে আমাদের প্লাটিহেল মিনথেস যে পর্বটা আছে তার বৈশিষ্ট্য। আর তোমার অঙ্গগুলো মিলে যে তন্ত্র তৈরি করবে এটা হচ্ছে নেমাটোডা থেকে কর্ডাটা। নেমাটোডা থেকে কর্ডাটা, অর্থাৎ আমাদের যে অনেকগুলো ভাগ আছে না, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিনথেস। তো পরিফেরা তো দেখলাম যে কোষীয় মাত্রার, নিডারিয়া দেখলাম কোষ টিস্যু মাত্রার, তোমার প্লাটিহেল মিনথেস দেখলাম টিস্যু অঙ্গ মাত্রা। তাহলে নেমাটোডা থেকে কর্ডাটা, অর্থাৎ নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলো সবগুলো হচ্ছে অঙ্গতন্ত্র গঠন করে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সংগঠন ক্রমমাত্রা। এটা কি? সংগঠন ক্রমমাত্রা। দেহর আকার একটা হচ্ছে আণুবীক্ষণিক, একটা হচ্ছে বৃহত্তর। যেগুলো অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে হয় সেগুলো আণুবীক্ষণিক, আর যেগুলো আমরা এমনি দেখতে পাই সেটা হচ্ছে বৃহত্তর। ওকে, যদি তোমার কোশ্চিন আসে প্রোটিস্টা, মাছের ফুলকার প্রোটিস্টা জীবাণু এটা হচ্ছে কেমন, তখন তুমি বলবো আণুবীক্ষণিক। ঠিক আছে, আবার যদি প্রশ্ন আসে ক্রমমাত্রা, কোনটি কোষ টিস্যু মাত্রার গঠন, কোনটি কোষ টিস্যু মাত্রার গঠন, তখন তুমি বলবা নিডারিয়া। তখন কি বলবো ভাইয়া? নিডারিয়া। যদি আসে টিস্যু অঙ্গমাত্রা তখন বলবো প্লাটিহেল মিনথেস, আর যদি আসে অঙ্গতন্ত্র মাত্রা তাহলে বাকিগুলো নেমাটোডা, তারপরে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এভাবে। ঠিক আছে? ওকে, এখন আসো জীবন পদ্ধতি। এই জীবন পদ্ধতির কিছু আছে মুক্তজীবী, কিছু আছে পরজীবী। যারা আমাদের পরিবেশে মুক্তভাবে চলাচল করে এবং যারা খাদ্যের জন্য বা অন্যান্য কিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল নয়, তারা হচ্ছে মুক্তজীবী। কেমনভাবে? ধরো একটা পাখি, একটা পাখি সে সুন্দরভাবে সকালে ঘুম থেকে উঠে তারপরে হইতেছে যে এই জমিনে ছড়ায় পড়ে, তারপরে খাদ্যের সংগ্রহ করে, খাদ্য সে নিজের খাদ্য নিজে অনুসন্ধান করে, খায়, আবার বাসায় ফিরে আসে, রাতে এসে আবার ঘুমায়। ঠিক আছে, তো এই তো এটার জন্য কি সে অন্যের উপর নির্ভরশীল? অন্য কেউ কি তার খাদ্য এনে দিচ্ছে? না। তাহলে এটা হচ্ছে মুক্তজীবী। যেমন কবুতর, কলাম্বা লিভিয়া, কলাম্বা লিভিয়া যার বৈজ্ঞানিক নাম, এবং যেটা হচ্ছে আমাদের কবুতর, সেটা হচ্ছে মুক্তজীবী। কিন্তু পরজীবীর ক্ষেত্রে লক্ষ্য করো, পরজীবীর উদাহরণ কি? যকৃৎ কৃমি। এই যকৃৎ কৃমি
ফ্যাসিওলা হেপাটিকা যে যকৃৎ কৃমিটা আছে বা যকৃৎ কৃমি নামে যেটা পরিচিত, এই জিনিসটার ক্ষেত্রে লক্ষ্য করো, তুমি যে খাবারগুলো খাবা বা এই যকৃৎ কৃমিটা যেখানে থাকুক, যদি ভেড়ার ক্ষেত্রে থাকে ভেড়ার দেহে তাহলে ভেড়ার ক্ষেত্রেও তাই, মানুষের ক্ষেত্রে যদি থাকে তাহলে মানুষের ক্ষেত্রেও তাই। মানুষ যে খাবারটা খাচ্ছে সেই খাবার থেকেই একটা নির্দিষ্ট অংশ এই যকৃৎ কৃমিটা গ্রহণ করতেছে। যদি এই যকৃৎ কৃমি ভেড়ার দেহে থাকে ভেড়ার যকৃৎ কৃমি হয়, ভেড়া বুঝো, ভেড়া ভেড়ি, তো যদি ভেড়ার দেহে থাকে তাহলে ভেড়া যে খাবারগুলো খাচ্ছে সেখান থেকেই এই কৃমিগুলো কি পাচ্ছে, পুষ্টি পাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে পরজীবী, অর্থাৎ খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল। খাবারের জন্য যদি অন্যের ওপর নির্ভরশীল হয় তাহলে সেটা পরজীবী। আর যদি নিজের খাদ্য নিজে অনুসন্ধান করে বের করে তাহলে সেটা কি, মুক্তজীবী। ওকে, আচ্ছা, মুক্তজীবী সম্পর্কে কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি দেখো না আমরা পাখিকে, আমি আল্লাহ তাআলা পাখিকে কিভাবে রিজিক দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলতেছেন, এটা আল্লাহ তাআলার কথা, যে হে মানব সকল, তোমরা কি দেখো না আমি পাখিকে কিভাবে রিজিক দিয়ে থাকি। তোমরা যদি তোমার তাকদিরে বিশ্বাস করতে এবং যদি আমার ওপর দৃঢ় আস্থা রাখতে তাহলে আমি পাখিকে যেভাবে খাওয়াই আমার বান্দা তোমাকেও সেভাবে খাওয়াইতাম। ঠিক আছে, আমাদের রিজিক নির্দিষ্ট, আমাদের রিজিক হচ্ছে নির্দিষ্ট। ততক্ষণ পর্যন্ত একটা আদম সন্তান মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকের একটা দানা অবশিষ্ট না থাকে। তোমার রিজিক তোমাকে খুঁজে নেবে। ধরো আজকে রাতে তুমি রান্না করছো যে এই জিনিসটা খাবা, কিন্তু হঠাৎ করে দেখবা যে আরেকজন বন্ধু বা আরেকজন বাসায় দাওয়াত পড়ছে বা হঠাৎ করে চলে গেছে বা হঠাৎ একটা কাজে চলে গেছে, অর্থাৎ তোমার রিজিক এটা ছিল না, তোমার রিজিক ওইখানে ছিল। তো যেখানে যে রিজিকটা থাকবে সেইখানে তুমি চলে যাবা। ধরো এমন সময় যাবে যে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করছো, এখন দেখা যাচ্ছে কিছু একটা জীবনে একটা পর্যায়ে গিয়ে অসুখ হয়েছে, কয়েকদিন খাইতে পারো নাই, তার মানে ওই জায়গায় তোমার রিজিকটা ছিল না, এই জায়গায় বেশি খাইছো, ওই জায়গায় রিজিকটা কমে গেছে। তো একটা নির্দিষ্ট পরিমাণ রিজিক এটা সবার জন্য ফিক্সড। ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ রিজিক এটা সবার জন্য ফিক্সড। তো আমরা এখান থেকে বাস্তবিক যে জ্ঞান সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব, যে যে ধর্মে থাকে তারা সেই সৃষ্টিকর্তার উপর ভরসা করব এবং রিজিক অনুসন্ধানে সচেষ্ট হব। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে ক্লিভেজ, ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ নিয়ে যদি কথা বলি, এখানে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে অরিও ক্লিভেজ, একটা দ্বিপার্শ্বীয়, একটা সর্পিল ক্লিভেজ। এই ক্লিভেজ জিনিসটা কি, শুক্রাণু আছে না, শুক্রাণু ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলে, শুক্রাণু প্লাস ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট। শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের জাইগোট। ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলে যে আমার জাইগোট তৈরি করলো, এই জিনিসটা থেকে যে জাইগোটটা আমাদের ফর্ম হইলো, এই জাইগোটটা এখন বিভাজিত হবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। তো এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যখন এই জাইগোটটা বিভাজিত হবে, তখন একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32, 32 থেকে 64, এভাবে যখন বিভাজিত হবে তখন যে প্রক্রিয়া সংঘটিত হবে সেটা হচ্ছে ক্লিভেজ। তো কিছু আছে দেখা যায় অরিও প্রক্রিয়ায়, কিছু আছে দ্বিপার্শ্বীয়, কিছু আছে সর্পিল। তো শুধু এখান থেকে মনে রাখবো, অরিও প্রক্রিয়ায় যেটা বিভাজিত হয় সেটা হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীভুক্ত প্রাণীদের, দ্বিপার্শ্বীয় প্রক্রিয়ায় করডাটার অর্থাৎ মানুষের, এবং সর্পিল ক্লিভেজ হচ্ছে অ্যানিলিডা মলাস্কা, এগুলো। ওকে, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, তারপরে যদি আসি ভ্রূণস্তর। ভ্রূণস্তর নিয়ে যদি কথা বলি, একটা আছে দ্বিস্তরী, একটা আছে ত্রিস্তরী, অর্থাৎ যাদের ভ্রূণে দুইটা স্তর বিদ্যমান তারা হচ্ছে দ্বিস্তরী, আর যাদের ভ্রূণে তিনটা স্তর বিদ্যমান তারা ত্রিস্তরী। ধরো নিডারিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, নিডারিয়ার উদাহরণ কি, তোমার হাইড্রা। নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা। হাইড্রাতে কি থাকে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, আর মেসোডার্মের পরিবর্তে, মেসোডার্মের পরিবর্তে এটা মেসোগ্লিয়া থাকে, মেসোগ্লিয়া। হাইড্রা হইতেছে দ্বিস্তরী প্রাণী। আমাদের যদি মানুষের ক্ষেত্রে লক্ষ্য করো, মানুষ হচ্ছে ত্রিস্তরী প্রাণী, এখানে তিনটা স্তর, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম। অ্যাক্টো মানে বাইরে, অ্যাক্টো মানে বাইরে, অ্যান্ডো মানে ভিতরে, অ্যান্ডো মানে ভিতরে, আর মেসো মানে মাঝে, মেসো মানে মাঝে। তাহলে অ্যাক্টোডার্ম মানে বাইরের দিকে, অ্যান্ডোডার্ম মানে ভিতরের দিকে, মেসো মানে মাঝের দিকে। তো এই হইতেছে মানুষের ক্ষেত্রে তোমার ত্রিস্তরী ভ্রূণস্তর। ঠিক আছে, মানুষের ভ্রূণস্তর ত্রিস্তরী। এখন কথা হচ্ছে তোমার নিডারিয়ার ক্ষেত্রে কি হবে, নিডারিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখানে দুইটা স্তর থাকে, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম অর্থাৎ বাইরের স্তর, অ্যাক্টোডার্ম মানে
বাইরের, এন্ডোডার্ম মানে ভিতরের, এন্ডোডার্ম মানে কি ভিতরের স্তর, এক্টোডার্ম মানে বাইরের, এন্ডোডার্ম মানে ভিতরের স্তর। আর এই যে মেসোডার্ম ছিল, এটার মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইয়ার গঠন, নিডারিয়ার গঠন। নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হচ্ছে আমাদের হাইড্রা, ঠিক আছে। তাহলে কোশ্চেন যদি আসে যে হাইড্রা কয় স্তরী, বলবো দ্বিস্তরী। নিডারিয়া পর্বভুক্ত প্রাণী কয় স্তরী, দ্বিস্তরী। এবং যদি বলি কর্ডাটা কয় স্তরী, ত্রিস্তরী। শুধু কর্ডাটা না, প্লাটিয়াল মিনথেস থেকে কর্ডাটা, প্লাটিয়াল মিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত যত প্রাণী আছে সকলেই ত্রিস্তরী, সকলে কি ত্রিস্তরী। তাহলে প্লাটিয়াল মিনথেস ত্রিস্তরী। তারপরে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা সবগুলোই কি ত্রিস্তরী, মনে থাকবে। অর্থাৎ তিনটা স্তর, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা অ্যান্ডোডার্ম এবং একটা মেসোডার্ম। এগুলো প্লাটিয়াল মিনথেস থেকে কর্ডাটার জন্য। আর শুধু এক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম এটা হচ্ছে নিডারিয়ার জন্য। ক্লিয়ার? ওকে। এখন তারপরে যেটা দেখবো প্রতিসাম্য, মানে একটা প্রাণীকে কিভাবে ভাগ করা যাচ্ছে সেটাই তার প্রতিসাম্যতা। কেমন? এই প্রতিসাম্যতা বিভিন্নভাবে আছে, দেখো গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয় এবং অপ্রতিসাম্য। যেগুলোকে গোলীয়, ধরো একটা ফুটবল, একটা ফুটবলকে যেই ভাগেই ভাগ করা না কেন সমান দুই ভাগে ভাগ হবে, তো এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। প্রতিসাম্যটা আবার বলতেছি, কোনো একটা বস্তুকে যদি এমন ভাগে ভাগ করা যায় যে দুই ভাগে ভাগ করার পরে দুই ভাগে সেম সেম অঙ্গগুলো বিদ্যমান হয়েছে বা সেম সেম অংশগুলো রয়েছে, তাহলে সেটাই প্রতিসাম্যতা, সেটাই কি প্রতিসাম্যতা। বুঝছো? ধরো মানুষকে ভাগ করবা, মাথা বরাবর দুই ভাগে ভাগ করলা, এপাশে একটা হাত, এপাশে একটা হাত, এপাশে একটা পা, এপাশে একটা পা, ঠিক আছে। মাথার এপাশে অর্ধেক, মাথার এপাশে অর্ধেক, তাহলে এই তো সবগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল না। এগুলো এর জন্য মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ব্যাংকে দেখো, প্রজাপতিকে দেখো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কারণ কি, এদেরকে দুই ভাগ করো তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অরীয়, গোলীয় মানে কি, গোলীয় মানে যে জিনিসটাকে তুমি একটা গোল জিনিস যাকে ভাগ করে, যেমন ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজা, এগুলো একটু গোল টাইপের শেপ, হ্যাঁ। তো এগুলো যেই ভাগে ভাগ করো তোমার সবগুলো অংশে সমান সমান অঙ্গ বিদ্যমান, সমান সমান জিনিস সবগুলো অঙ্গে বিদ্যমান, এর জন্য এটা হচ্ছে গোলীয়। অরীয় কি, অরীয় হচ্ছে যেমন হাইড্রা, অর্থাৎ অক্ষ বরাবর, ধরো এটা একটা হাইড্রার গঠন। এখন এই অক্ষ বরাবর জয় ভাগে ভাগ করো, অক্ষ বরাবর যদি যত ভাগে ভাগ করো দেখবা এটা হচ্ছে অরীয়, অর্থাৎ অক্ষ বরাবর ভাগ হইতেছে, এটা হচ্ছে অরীয়। আর দ্বিঅরীয় হচ্ছে এখানেও ভাগ থাকবে অক্ষ বরাবর, কিন্তু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ হবে। দ্বিপার্শ্বীয় তো বললাম দুই ভাগে ভাগ হবে। আর অপ্রতিসাম্য কোনো ভাগ হবে না। ধরো শামুকের ক্ষেত্রে দেখো, শামুক যে ভাগেই ভাগ করো না কেন সমান অংশ পাবা না, সমান অংশ পাবা না। যদি সমান অংশ না পাও, যদি সমান অংশ না পাও তাহলে কিন্তু সেটা কি হবে না, সেটা তোমার প্রতিসাম্যের মধ্যে আসবে না, এটা হয়ে যাবে অপ্রতিসাম্য। ক্লিয়ার? ওকে। এখন আসি খণ্ডায়ন। খণ্ডায়ন কি, সমখণ্ডায়ন, অসমখণ্ডায়ন, খণ্ডকায়ন, এই জিনিসটা কি, ধরো এই কেঁচোর ক্ষেত্রে যদি লক্ষ্য করো, একই ধরনের অংশ পুনরায় 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 করে তোমার কেঁচো পুরোটা গঠন হয়েছে, এগুলো হইতেছে খণ্ডায়ন। তো এই খণ্ডগুলো যদি সমান হয় তাহলে সমখণ্ডায়ন, মানে সবগুলো যদি একই দেখতে হয়, যদি না হয় অসমখণ্ডায়ন। আর যদি এমন হয় যে না এগুলো কিছুই হইতেছে না, তাহলে সেগুলো আসবে অঞ্চলায়ন। যেমন আর্থ্রোপোডা পরভুক্ত প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করবা, ঘাস প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করবা, মাথা একটা অঞ্চল, তোমার দেহ এটা একটা অঞ্চল, পিছনের দিকে এটা একটা অঞ্চল। তো এগুলো অঞ্চলে বিভক্ত, ঠিক আছে। ট্যাগমাটা গঠন করে, কি গঠন করে, ট্যাগমাটা। তাহলে মনে রাখবো সমখণ্ডায়ন যেটা আছে এটার উদাহরণ হইতেছে আমাদের কেঁচো, অসমখণ্ডায়ন পতঙ্গ এবং খণ্ডকায়ন বিহীন এটা হচ্ছে সমুদ্র তারা। ওকে, আচ্ছা। এখন প্রান্তিকতা, প্রান্তিকতা মানে দিক নির্দেশ করবে। সম্মুখ ভাগ অর্থাৎ মাথা যুক্ত প্রান্ত, মানে যেদিকে মাথা থাকবে সেটা হচ্ছে আমাদের সম্মুখ ভাগ। যেটা মাথার বিপরীত, মাথার বিপরীত হলে সেটা হচ্ছে পশ্চাৎ ভাগ। পৃষ্ঠীয় কখন হবে, দেহের উপরিতল, সেটা বলবে পৃষ্ঠীয়। অঙ্কীয় হচ্ছে দেহের নিচের তল, দেহের নিচের তল, এটা হচ্ছে আমাদের অঙ্কীয়। আর পার্শ্বীয় প্রান্ত দেহের দুই পার্শ্ব তল, দেহের দুই পার্শ্ব তল, এটা হচ্ছে আমাদের পার্শ্বীয় প্রান্ত। আবার বলছি, সম্মুখ ভাগ মাথাযুক্ত অংশ, পশ্চাৎ প্রান্ত মাথার বিপরীত প্রান্ত, পৃষ্ঠীয় প্রান্ত দেহের উপরিতল এবং অঙ্কীয় প্রান্ত দেহের নিচের তল, আর পার্শ্বীয় প্রান্ত দেহের দুই পার্শ্ব তল। ক্লিয়ার? ওকে। তল সম্পর্কে কথা হয়েছে। মধ্যরেখীয় তল, সম্মুখ তল, অনুপ্রস্থ তল। মধ্যরেখীয় তল মানে এমন ভাগে ভাগ করবা যেন তোমার মাঝ বরাবর ভাগ করতেছো, এপাশে ডান এপাশে বাম, এই দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটা তোমার মধ্যরেখীয় তল। এভাবে ভাগ করলা, ডান বাম এভাবে ভাগ হয়ে যাচ্ছে, এটা মধ্যরেখীয় তল। এখন সম্মুখ তল কি,
সম্মুখ তল মানে সামনে পিছনে, মানে এমনভাবে ভাগ করতেছো মাথার এই পাশ দিয়ে এই সোজা সোজা ভাগ করতেছো, সামনের টুক আলাদা হয়ে যাচ্ছে, পিছনের টুক এটা আলাদা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার সম্মুখ তল। আর অনুপ্রস্থ তল মানে তোমার এই অর্ধেক বরাবর ভাগ করলা, সামনে মাথা, তারপরে তোমার বুক, পেট এগুলো আলাদা, নিচে পা তোমার এগুলো আলাদা, ঠিক আছে, এটা হচ্ছে অনুপ্রস্থ তল। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে এতটুকু? মধ্যতল আবার বলতেছি, মধ্যতল মানে তোমার এই বরাবর ভাগ করতে হবে, যেন হাত ডান পাশ এবং বাম পাশ এই দুই ভাগে, বডি যেন ডান বাম এই দুই ভাগে ভাগ হয়, এটা হচ্ছে মধ্য, এটা হচ্ছে আমাদের মধ্যরেখীয় তল। সম্মুখ তল সামনে পিছনে মানে এমনভাবে ভাগ করতে হবে মাথা এই বরাবর দিয়ে, যেন সামনের দিকে একটা অংশ আছে, পিছনের দিকে আরেকটা অংশ থেকে যায়। আর অনুপ্রস্থ তল মানে এই বরাবর ভাগ করলে উপরের দিকে একটা, নিচের দিকে একটা, দুইটা অংশে ভাগ হলো, এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তল, এটা হচ্ছে তল, ঠিক আছে। আচ্ছা, এখন সিলম মানে বুঝবা যে ফাঁকা স্থান, সিলম মানে বুঝবা ফাঁকা স্থান। এখন এই ফাঁকা স্থানের কাজ কি? আমাদের দেহের মধ্যে যে পৌষ্টিক অঙ্গগুলো আছে, ধরো যকৃৎ, পাকস্থলী, আরও যে পৌষ্টিক অঙ্গগুলো আছে, এই ধরনের জিনিসগুলো তোমার একটা কি ফাঁকা গহ্বরের মধ্যে থাকে, অর্থাৎ পেরিটোনিয়াল তোমার স্তর থেকে সৃষ্ট একটা জিনিসের মধ্যে আবদ্ধ থাকে, এটা হচ্ছে সিলম। তো এটা কিছু আছে অ্যাসিলোমেট, কিছু আছে সুডোসিলোমেট, কিছু ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে যাদের সিলম নাই, অ্যাসিলোমেট যাদের সিলম নাই। আচ্ছা, সুডো মানে ভ্রান্ত, সুডো মানে সিলম আছে কিন্তু সম্পূর্ণ না, তারা হচ্ছে সুডোসিলোমেট। আর যাদের প্রকৃত সিলম বিদ্যমান তারা হইতেছে তোমার ইউসিলোমেট। কেমন? যেমন এগুলো বলতে তোমার দেখো, পুরিফেরা, প্লাটিহেল মিনথেস, নিডারিয়া, টিনোফোরা এগুলো হচ্ছে অ্যাসিলোমেট। তারপরে নেমাটোডা, রটিফেরা, কাইনোভিনচা এগুলো তোমার সুডোসিলোমেট, ফ্রান্তোসিলম। আর বাকি যে পর্বগুলো আছে সেগুলো অ্যানিলিডা, আর্থোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা এগুলো দেখা যাচ্ছে আমাদের কি ইউসিলোমেট, অর্থাৎ এখানে প্রকৃত সিলম বিদ্যমান। মানুষের ক্ষেত্রেও মানুষের পেরিটোনিয়াল যে গহ্বর আছে সেখানে প্রকৃত সিলম বিদ্যমান থাকে। ওকে, আচ্ছা, এখন নটোকর্ড হচ্ছে তোমার স্থিতিস্থাপক একটা শক্ত রজ্জু, যেটা পরবর্তীতে কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে মেরুদণ্ড যারা প্রতিস্থাপিত হয়। তো নন কর্ডেট মানে যাদের এই নটোকর্ডটা নাই। নন কর্ডেট মানে আচ্ছা, নটোকর্ডের মধ্যে একটা আছে নন কর্ডেট, একটা কর্ডেট। যেমন ধরো কেঁচো, ঘাসফড়িং এদের ক্ষেত্রে দেখো মেরুদণ্ড সৃষ্টি না হইতেছে, কিন্তু এদের ক্ষেত্রে দেখো সাপ, মানুষ, রুই মাছ এদের ক্ষেত্রে দেখো মেরুদণ্ড সৃষ্টি হইতেছে, এগুলো হইতেছে কর্ডেট। কেমন? আর নটোকর্ডের মধ্যে কেঁচো, ঘাসফড়িং, হাইড্রা এগুলোর মধ্যে কিন্তু এই জিনিসটা শক্ত, যে জিনিসটা মেরুদণ্ড সেটা থাকতেছে না। ওকে, পৌষ্টিক নালী একটা হচ্ছে প্যারাজোয়া, একটা অ্যান্টেরোজোয়া। এগুলো পরিফেরা দেখো প্যারাজোয়া, অর্থাৎ এদের পৌষ্টিক নালী নাই, এটা হচ্ছে প্যারাজোয়া। আর এগুলোর পৌষ্টিক নালী আছে, এগুলো হচ্ছে তোমার কি অ্যান্টেরোজোয়া। এখন জীবজগৎকে তাদের আকার, আকৃতি, বাসস্থান, চারিত্রিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ গঠন, খাদ্যাভ্যাস এগুলোর ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ধরো রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এই 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। এক একটা রাজ্যের এক এক রকম বৈশিষ্ট্য বিদ্যমান। এখন শ্রেণীবিন্যাসের নীতি, শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য শনাক্তকরণ, নামকরণ। এখন এই শ্রেণীবিন্যাসের নামকরণ কেন করা হয়েছে? কারণ যেন ওই জীবটাকে সুনির্দিষ্টভাবে বোঝা যায়, ওই সুনির্দিষ্টভাবে ওই জীবটার নামকরণ করা হয়েছে, যেন ওই নামটা বললেই এই যে জীব সেটাকে রেফার করে, এটা যেন বোঝা যায়। বুঝছো? ধরো প্রত্যেকের মোবাইল নাম্বার ইউনিক না? ধরো আমি তোমার নাম্বার আর আমার নাম্বার যদি সেম হইতো, একজন ফোন দিলে দুইজনের কাছে চলে যেত বা কারোর কাছে যেত না, এই যে জিনিস। তো এটা থেকে বাঁচার জন্য কি করছে, প্রত্যেকের মোবাইল নাম্বার ইউনিক, তোমারটা আলাদা, আমারটা আলাদা, তারটা আলাদা, তারটা আলাদা, ঠিক আছে? তো এইভাবেই নামকরণ এমনভাবে করা হয়েছে, প্রত্যেকের ইউনিক নাম রয়েছে, ঠিক আছে? এখন এই পর্বগুলোকে কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস এগুলো ভাগে ভাগ করা হয়েছে, বা যাকে বলা হয় প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, বিভাগ, রাজ্য, ঠিক আছে? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এই সকল ভাগে ভাগ করা হয়েছে। এটা শুধু মনে রাখবা যে 7টা ক্যাটাগরি আছে, এখান থেকে মনে রাখবা 7টা ক্যাটাগরি বিদ্যমান, এটা শুধু এখান থেকে মনে রাখলেই হবে। ওকে, আর সবচেয়ে যে ছোট পর্ব, সবচেয়ে যে ছোট সেটা হচ্ছে স্পেসিস বা প্রজাতি, সবচেয়ে ছোট অংশ। ওকে, এখন মানুষের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, মানুষের শ্রেণীবিন্যাস আমরা একটু লক্ষ্য করব। মানুষ রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। এখন মানুষের রাজ্য কেন অ্যানিমেলিয়া? কারণ এগুলো হইতেছে বহুকোষী। মানুষ হচ্ছে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, কারণ এগুলোর মধ্যে নিউক্লিয়াস বিদ্যমান, একটা কি
প্রোক্যারিওটিক নিউক্লিয়াস বিদ্যমান। এটা কিন্তু আদি কোষ না, এটা কিন্তু প্রকৃত কোষ, মানুষের কোষ, প্রকৃত কোষ, এবং এটা বহুকোষী, এবং এটা পরভোজী, জটিল টিস্যুতন্ত্র আছে। এখানে কি আছে? জটিল টিস্যুতন্ত্র আছে। আচ্ছা, কর্ডাটার ক্ষেত্রে দেখা যায় জীবনের কোনো পর্যায়ে নটোকর্ড থাকে, সেজন্য এটাকে বলা হয় কর্ডাটা। আচ্ছা, মাম্মালিয়ার ক্ষেত্রে যদি দেখো, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় লোম ও চুল আছে, এটার জন্য এটা হচ্ছে আমাদের ম্যাম্মালিয়া। প্রাইমেট, আঁকড়ে ধরার উপর হাত আছে, আঁকড়ে ধরার মতো হাত আছে, সেজন্য এটাকে বলে প্রাইমেট। গোত্র হোমিনিডিয়া, কারণ সিম্পাঞ্জি, গরিলা, ওরাংটাং প্রভৃতির সাথে মানুষের সাদৃশ্য বিদ্যমান। গণ হচ্ছে হোমো, আর প্রজাতি বলে হইতেছে হোমো স্যাপিয়েন্স, কারণ খাড়া কপাল, মাথার খুলি, ঠিক আছে, এগুলো বিদ্যমান, দুই পায়ে হাঁটতে পারে, সেজন্য এটাকে বলে হোমো গণের অন্তর্গত। ক্লিয়ার? এই জিনিসগুলো মানুষের মধ্যে বিদ্যমান। তাহলে এখান থেকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের গণ কি? হোমো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মানুষ কোন রাজ্যের? অ্যানিমেলিয়া। আর মানুষ কোন পর্বের? কর্ডাটা। এই কয়েকটা জিনিস, অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্য, পর্ব হচ্ছে কর্ডাটা, আর গণ হচ্ছে হোমো, আর প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স। এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এখন দ্বিপদ নামকরণ আছে, ত্রিপদ নামকরণ এখানে আছে। শুধু এখান থেকে এগুলো একটু দেখবা, তাহলে হবে। আর দ্বিপদ নামকরণ লিপিবদ্ধ করে যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ICZN, যাকে বলে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ICZN, যাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ক্লিয়ার? ওকে। এখন অগ্রাধিকার আইনের কথায় যদি আসো, হোমোনিম মানে দুই বা ততোধিক নামের অংশ। এটা শুধু একটা জিনিস মনে রাখবে, হোমোনিম নামে একটা জিনিস আছে, আর সিনোনিম মানে একটা জিনিস আছে, ঠিক আছে? এটা পরীক্ষায় খুব একটা আসে না। টটোনিম মানে হচ্ছে প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ ও প্রজাতির একই অংশ, মানে দুইটা গণ ও প্রজাতি একই অংশ। ধরো কাতলা, তো এটা একটা কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতলা, তার মানে সেটা হচ্ছে আমাদের কি? এই তো টটোনিম। ক্লিয়ার? ওকে। আচ্ছা, পর্বগুলোকে মেজর দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রধান পর্ব, আর একটা হচ্ছে গৌণ পর্ব। গৌণ পর্বতে প্রজাতির সংখ্যা নগণ্য, বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই, শ্রেণীবিন্যাসগত অবস্থান অস্পষ্ট নয়। তাহলে মেজর পর্ব কোনগুলো? এখানে রয়েছে তোমার 8টি নটোকর্ডাটা এবং নন কর্ডাটা এবং একটি কর্ডাটা পর্ব। হ্যাঁ, এই পর্বগুলো কি কি? পরিফেরা, কি এগুলো? পরিফেরা, তারপরে আছে নিডারিয়া, তারপরে আছে প্লাটিহেল মিনথেস, তারপরে আছে তোমার নেমাটোডা, তারপরে আছে মলাস্কা, তারপরে আছে অ্যানিলিডা, তারপরে আছে আর্থ্রোপোডা, তারপর আছে একাইনোডারমাটা, তারপরে আছে কর্ডাটা। কেমন? একাইনোডারমাটা, তারপরে আছে কর্ডাটা। ক্লিয়ার? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো এখানে যে আছে পরিফেরা, তারপরে যেগুলো আছে তোমার নিডারিয়া, প্লাটিহেল মিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, এগুলো হচ্ছে নন কর্ডেট, মানে এগুলোর কি থাকে না? সাইনোলজি থাকে না, মানে মেরুদণ্ড থাকে না। আর কর্ডাটা যে প্রাণীগুলো আছে সেগুলোর মেরুদণ্ড বিদ্যমান থাকে, ঠিক আছে? এই জন্য বলা হয় 8টি হচ্ছে নন কর্ডেট এবং একটা কর্ডেট। 8টি হচ্ছে নন কর্ডেট আর একটা কর্ডেট, আর এইগুলো হচ্ছে সেই ভাগগুলো। ওকে। আচ্ছা, এখন আসো আমরা যে 9টা পর্ব দেখলাম, এই 9টা পর্ব আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্যগুলো দেখব। প্রথমে পরিফেরার বৈশিষ্ট্যটা দেখব। পরিফেরা এটা হচ্ছে কোষীয় মাত্রার, কারণ কি? এখানে টিস্যু, অঙ্গ, তন্ত্র এগুলো গঠন হয় না। টিস্যু, অঙ্গতন্ত্র এগুলো এখানে গঠিত হয় না, ঠিক আছে? এজন্যই পরিফেরাকে বলা হয় কোষীয় মাত্রার প্রাণী। পরিফেরাকে কি বলা হয়? কোষীয় মাত্রার প্রাণী। কেন বলা হয়? কারণ এখানে তোমার টিস্যু, অঙ্গতন্ত্র এটা গঠিত হয় না। তাহলে কোশ্চেন যদি আসে নিচের কোনটি কোষীয় মাত্রার প্রাণী, তখন তুমি কি বলবা? যে ভাইয়া এটা হচ্ছে পরিফেরা। ক্লিয়ার? ওকে। দেহ অস্টিয়া নামক ছিদ্রপথ থাকে, অর্থাৎ এখানে দেহের মধ্যে অনেকগুলো ছিদ্র বিদ্যমান।
দেহের মধ্যে ছিদ্র বিদ্যমান, যার মাধ্যমে এক ধার থেকে তোমার কি আসে, পানি আসে এবং অন্য পাশ দিয়ে বের হয়ে যায়, এবং এখানে তোমার অক্সিজেন প্রবেশ করে, মানে লিকুইড অক্সিজেন মানে পানির সাথে দ্রবীভূত যে অক্সিজেন, ঠিক আছে, এবং খাদ্যদ্রব্য এর মধ্য দিয়ে প্রবেশ করে। আচ্ছা, সংবহনতন্ত্র, নালীতন্ত্র বিদ্যমান, এবং তোমার স্পঞ্জোসিল রয়েছে, অ্যাসকুলাম রয়েছে, স্পিকিউল কাটা। এখানে ধরো কাটা কাটা কিছু কিছু যুক্ত থাকে যাদেরকে স্পিকিউল বলা হয়, এবং উভলিঙ্গ। এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা, বাকিগুলো না মনে রাখলেও চলবে। আর দেহে পরিপাকতন্ত্র থাকে না, এখানে তোমার পরিফেরাতে কোনো পরিপাকতন্ত্র থাকে না। এখান থেকে যেটা মনে রাখবা, নিডারিয়ার ক্ষেত্রে, নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী, এর উদাহরণ কি, হাইড্রা। এর উদাহরণ হচ্ছে হাইড্রা, কেমন? কারণ হাইড্রা দেখলাম না দ্বিস্তরী, একটা স্তর দেখলাম আমরা অ্যাক্টোডার্ম, আর একটা স্তর দেখলাম আমরা এন্ডোডার্ম, আরেকটা স্তর কি দেখলাম, এন্ডোডার্ম। তাহলে এই যে অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম দুইটা স্তর না, এইটাই হইতেছে আমাদের হাইড্রা, ঠিক আছে। তাহলে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী, এবং মাঝখানে জেলির মতো আঠালো মেসোগ্লিয়া থাকে, অকোষীয় মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কার পরিবর্তে থাকে, মেসোডার্মের পরিবর্তে। মেসোডার্মের পরিবর্তে আমাদের কি থাকে, মেসোগ্লিয়া থাকে। আচ্ছা, এখানে গ্যাস্ট্রোডার্মিসে নিডোসাইট থাকে। নিডোসাইট হচ্ছে তোমার একটা বিষাক্ত জিনিস, যেটা শুধুমাত্র হাইড্রার ক্ষেত্রেই বিদ্যমান। সিলেন্টেরন থাকে, আর প্লানুলা দশা এখানে বিদ্যমান। ওকে, আচ্ছা, প্লাটিহেল মিনথেসের কথায় যদি আসো, তাহলে প্লাটিহেল মিনথেস এটা হচ্ছে তোমার দেহ নরম দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেটা প্রতিসম দেখাইলাম। এখান থেকে যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে শিখাকোষ। এটা ছাড়া আর অন্য কিছু না মনে রাখলেও চলবে, যে রেচনতন্ত্রে, প্লাটিহেল মিনথেসের রেচনতন্ত্রে শিখাকোষ বিদ্যমান। প্রশ্ন আসবে, শিখাকোষ কোন পর্বের অনন্য বৈশিষ্ট্য? তখন তুমি বলবা প্লাটিহেল মিনথেস। কি বলবো ভাইয়া? প্লাটিহেল মিনথেস। এতটুকু ক্লিয়ার ভাইয়া? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, তারপরে আসি যে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যের নেমাটোডা যে পর্বটা আছে, সেখান থেকে আমরা এখন দেখব যে অধিকাংশই পরজীবী। কারণ কি, এই যে কৃমি, এগুলো হইতেছে আমাদের কি কৃমি, ধরো লোয়া লোয়া বলো, আর হইতেছে যে অন্য যে কৃমিগুলো আছে সেগুলো, এই কৃমিগুলো অন্য দেহে অবস্থান করে, ধরো মানব দেহ হোক বা প্রাণী অন্য দেহ হোক, অবস্থান করে সেগুলো খাদ্য সংগ্রহ করে ওই মানে জীব থেকে, বুঝছো? এর জন্য এগুলো হচ্ছে পরজীবী। এবং এগুলোর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে তার পরিপাক নালী, এবং উপরে আবার তার দেহ গঠিত, অর্থাৎ নলের ভিতরে নল। এর জন্য এটাকে বলা হয় নলের ভিতরে নল। ভিতরে পরিপাক নালী আছে এবং বাইরে দেহটা সে পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মুখ এবং পায়ে পর্যন্ত তার দেহ বিস্তৃত, এই জন্য এটা বলা হয় নলের ভিতরে নল। এবং শ্বসনতন্ত্র এখানে অনুপস্থিত, শ্বসনতন্ত্র এখানে অনুপস্থিত। এখান থেকে যেটা মনে রাখবে যে নলের মধ্যে নল, এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে নেমাটোডার বৈশিষ্ট্য। এটা হচ্ছে নলের ভিতরে নল, এটা হচ্ছে আমাদের নেমাটোডার বৈশিষ্ট্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি মলাস্কা। মলাস্কা এটা 5 নাম্বার পর্বের অন্তর্গত, এবং এখানে সুস্পষ্ট মাথা বিশিষ্ট ইয়া থাকে, তারপরে সিলোমেট থাকে, এবং পৌষ্টিক নালী ইউ আকৃতির। পৌষ্টিক নালী যেটা মনে রাখবা এখান থেকে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, পৌষ্টিক নালী ইউ আকৃতির। এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নেই। প্রত্যেকটা জিনিস থেকে যেগুলো আসার মতো আমি কিন্তু তোমাকে নির্দিষ্ট করে দিচ্ছি। আচ্ছা, অ্যানিলিডার যে চলনাঙ্গ সেটা বলা হয় সিটি বা প্যারাপোডিয়া। অ্যানিলিডার যে চলনাঙ্গ সেটা হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। এখান থেকে শুধু এটাই মনে রাখবা, বাকিগুলো দেখবা, না মনে রাখলেও চলবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। এই পর্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আর্থ্রোপোডা, সবচেয়ে বড় পর্ব। আর্থ্রোপোডা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, আর মলাস্কা দ্বিতীয়। মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আলাদা একটা ছক করতেছি, তখন লিখে দিচ্ছি। তো এখান থেকে যেটা মনে রাখবা যে সংবহনতন্ত্রে হিমোসিল, তারপরে অন্তঃনিষেক ঘটে, বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। ঠিক আছে, বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত, এবং এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে, অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং এটা হচ্ছে আমাদের কাইটিন নির্মিত। ওকে, আচ্ছা, পর্বের নাম একাইনোডার্মাটা। তো যেই পর্বগুলো এখন পর্যন্ত হয়েছে, এই পর্বগুলো কি কি বৈশিষ্ট্য মনে রাখতে হবে সেটা এখন একটু বলে দেয়। হ্যাঁ, এই পর্ব থেকে এই বৈশিষ্ট্যটা লাগবেই। আসো, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখি যে কোন পর্ব থেকে কোন বৈশিষ্ট্যগুলো আমার লাগতেছে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস,
নেমাটোডা মলাস্কা। মলাস্কা থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাণীদেহের দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর এটাতে তোমার কয়েকটা জিনিস মনে রাখতে হয় পরিফেরায়, তবে এখান থেকে মেইন যে জিনিস সেটা হচ্ছে তোমার অস্টিয়া নামক ছিদ্রপথ, নালী রয়েছে এবং স্পিকিউল কাটা। স্পিকিউল কাটা আর অস্টিয়া ছিদ্রপথ, স্পিকিউল কাটা আর অস্টিয়া ছিদ্রপথ, ঠিক আছে। স্পিকিউল কাটা আর অস্টিয়া হচ্ছে ছিদ্রপথ। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, আর নিডারিয়ার ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো দ্বিস্তরী। নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী, আর এটা হচ্ছে কোষীয় মাত্রার। হ্যাঁ, এটা হচ্ছে কোষীয় মাত্রার, আর এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার। এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার। উদাহরণ কি? হাইড্রা। উদাহরণ হচ্ছে হাইড্রা। আর এখানে কিন্তু মেসোগ্লিয়া থাকে। কি থাকে? মেসোগ্লিয়া। এখানে মেসোগ্লিয়া বিদ্যমান, এখানে তোমার মেসোগ্লিয়া বিদ্যমান। আচ্ছা, প্লাটিহেল মিনথেসের ক্ষেত্রে যেটা মনে রাখবো সেটা হচ্ছে শিখা কোষ। প্লাটিহেল মিনথেসে শিখা কোষ বিদ্যমান। নেমাটোডা মানে হচ্ছে নলের মধ্যে নল, আর এটার পৌষ্টিক নালী ইউ আকৃতির, পৌষ্টিক নালী ইউ আকৃতির, আর এটা হচ্ছে নলের মধ্যে নল। ওকে, এই জিনিসটা বলা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে এতটুকু? মলাস্কা, এই যে নেমাটোডা নলের মধ্যে নল, তারপরে বললাম যে শিখা কোষ এখান থেকে মনে রাখতে। আবার এখান থেকে যেটা বললাম নিডারিয়ার ক্ষেত্রে এটা গ্যাস্ট্রোডার্মিস, এটা থাকে, এটা মনে রাখবা। আর এটা তো পরিফেরা গেলই, ঠিক আছে। ওকে, মলাস্কা গেছে। অ্যানিলিডা, অ্যানিলিডা মনে রাখবা সিটি বা প্যারাপোডিয়া থাকে। তারপরে এখানে যেটা মনে রাখবা তোমার আর্থ্রোপোডার ক্ষেত্রে দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। আচ্ছা, হয়েছে। একাইনোডার মাটা, এটা বেশিরভাগ তোমার প্রাণী সামুদ্রিক। একাইনোডার মাটার বেশিরভাগ সামুদ্রিক। পঞ্চরীয়, পঞ্চরীয় মানে দেখো 5 ভাগে ভাগ করতে পারতেছো, যেহেতু 5 ভাগে ভাগ করতে পারতেছো তাই হচ্ছে পঞ্চরীয়। তাই কি? পঞ্চরীয়, 5 ভাগে ভাগ করা যায় তাই হচ্ছে পঞ্চরীয়। আর কর্ডাটা থেকে যেটা আমরা মেইনলি মনে রাখবো সেটা হচ্ছে আজীবন নটকট থাকে। কি থাকে? ভ্রূণ অবস্থায় অথবা আজীবন নটকট থাকে। হৃৎপিণ্ড থাকে এবং রক্ত সংবহন রয়েছে, হিমোগ্লোবিন থাকে, রক্তে হিমোগ্লোবিন বিদ্যমান থাকে। এগুলো হচ্ছে তোমার কর্ডাটার বৈশিষ্ট্য, ঠিক আছে। এরই মধ্য দিয়ে আমরা বিভিন্ন পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানলাম। তো প্রত্যেকটা পর্বের কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা মনে রাখবো। ধরো পরিফেরার ক্ষেত্রে মনে রাখলা অস্টিয়া নামক ছিদ্রপথ থাকে, ঠিক আছে। তারপরে এটা কোষীয় মাত্রার। নিডারিয়ার ক্ষেত্রে মনে রাখলা এটা দ্বিস্তরে বিশিষ্ট এবং মাঝখানে মেসোগ্লিয়া থাকে, উদাহরণ হচ্ছে হাইড্রা। প্লাটিহেল মিনথেসের ক্ষেত্রে মনে রাখলা এখানে শিখাগোষ থাকে। তারপরে তোমার পরিফেরা নিডারিয়া, প্লাটিহেল মিনথেস, নেমাটোডা হচ্ছে নলের ভিতরে নল, মলাস্কার তোমার পৌষ্টিক নালী ইউ আকৃতির, ঠিক আছে। এভাবে যে জিনিসগুলো আছে সেভাবে এগুলো মনে রাখবা। আর এগুলো হচ্ছে উদাহরণ। উদাহরণের ক্ষেত্রে কি রাখবা? এই যে ইংরেজি উদাহরণ আছে এগুলো একটা লাগবে না, অর্থাৎ বৈজ্ঞানিক নাম এগুলো একটা লাগবে না, যেগুলো মনে রাখবা এই তো ছোট ছোট যে তোমার আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, হাইড্রা। তো তোমার উদাহরণ লাগতেছে না, যেগুলো লাগতেছে সেগুলো হইতেছে উদাহরণ লাগবে কিন্তু বাংলা ভাষায় মনে রাখবা যে এই জিনিসটা এটার মধ্যে অন্তর্গত, এই জিনিসটা এটার মধ্যে অন্তর্গত, শুধু এটা মনে রাখবা। ওকে, ক্লিয়ার? যেমন অ্যানিলিডা পর্বের মধ্যে আছে কি? কেঁচো যোগ। তাহলে অ্যানিলিডার মধ্যে আছে কেঁচো যোগ। আর্থ্রোপোডার মধ্যে আছে তেলাপোকা, মশা, মাছি। আর্থ্রোপোডার মধ্যে কি কি আছে? তেলাপোকা, মশা, মাছি। একাইনোডার মধ্যে সমুদ্র তারা, সমুদ্র শসা, সমুদ্র তারা আর সমুদ্র শসা। কর্ডাটার মধ্যে আছে ইলিশ, রুই, দোয়েল, বাঘা, মানুষ। মানে যেগুলোতে কি আছে? মেরুদণ্ড বিদ্যমান, যেগুলোতে মেরুদণ্ড বা কর্ডেট যারা মেরুদণ্ড আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এতটুকু পারবা ভাইয়া? এতটুকু কি ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের টপিকে যাই। চলো, এটাই হচ্ছে আমাদের মেইন টপিক। আমাদের মেইন টপিক শেষ, বুঝছো? এখন যেগুলো আছে সেগুলো আর হালকা একটু দেখবো, দেন আমাদের লেকচারটা শেষ হয়ে যাবে। ধরো এই যে কর্ডাটার মধ্যে 3টা ভাগ আছে, একটা হচ্ছে ইউরো কর্ডাটা, একটা সেফালো কর্ডাটা আর ভার্টিব্রাটা। কর্ডাটার মধ্যে কয়টা ভাগ? 3টা।
শুধু আমরা এটাই মনে রাখবো যে কোয়াড্রাটার মধ্যে 3টা ভাগ, ইউরো কোয়াড্রাটা, সেফালো ভার্টিব্রেটা, এগুলোর মধ্যে মধ্যে কি আছে সেগুলো আমাদের মনে না রাখলেও চলবে, ঠিক আছে? এগুলো মনে না রাখলেও চলবে, হালকা একটু করে শুধু দেখবো। ধরো এগুলোর এক একটা অ্যাভিস, এই যে অ্যাভিস, রেপটিলিয়া, তারপরে ম্যামালিয়া, এগুলো যে উদাহরণগুলো লাগবে। এবার এসেছিল কুমির কোন পর্বের, ঠিক আছে? রেপটিলিয়া। তাহলে এভাবে উদাহরণ যেগুলো আছে সেগুলো মনে রাখবো জাস্ট। আচ্ছা, এখন পর্বের কথায় আসো, যে নটোকর্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে পরিফেরা, এটার আমাদের নাই, হ্যাঁ এগুলো সব নন কর্ডেট, এগুলো সব নন কর্ডেট, এবং লাস্টে যে কর্ডাটা এটাই শুধু আমাদের কর্ডেট, কেমন? আচ্ছা, তারপরে ধরো ইয়ার ক্ষেত্রে দেখলাম পরিফেরা একই স্তরী, তোমার নিডারিয়া দেখলাম দ্বিস্তরী, নিডারিয়ার পরে যেগুলো আছে প্লাটিহেল, মিনথেস বলো, এই যে তারপরে থেকে নেমাটোডা অ্যানেলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা সবগুলো কি ত্রিস্তরী, কেমন? পরিফেরা দেখলাম কোষীয় গঠন মাত্রার, তারপরে হচ্ছে নিডারিয়া কোষ টিস্যু মাত্রার, তারপরে তোমার প্লাটিহেল, মিনথেস টিস্যু অঙ্গ মাত্রার, আর বাকি যেগুলো আছে তোমার নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত, অর্থাৎ নেমাটোডা, অ্যানেলিডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, আর্থ্রোপোডা, এগুলো যেগুলো আছে সবই অঙ্গতন্ত্র বিদ্যমান, ঠিক আছে? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, সিলোমেট, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, কেমন? আচ্ছা, এখন দেখো কর্ডাটার বিভিন্ন উপপর্বের যে বৈশিষ্ট্য সেগুলো শুধু একটু রিডিং পড়বো, আর বিভিন্ন উপপর্বের যে ইয়েগুলো আছে উদাহরণ, সেগুলো আমরা একটু মনে রাখবো, কেমন? আচ্ছা, এগুলো জাস্ট আমরা একটু রিডিং দিব, এগুলো তোমার ডিটেলস না পড়লেও চলবে, কেমন? আচ্ছা, এগুলো গেল সেফালো কর্ডাটা, আমরা স্লাইডে দিয়ে রাখছি যেন তোমরা এখান থেকে বুঝতে পারো যে এই জিনিসগুলো আছে, একটু রিডিং পড়লে চলবে। তবে এখান থেকে কোশ্চেন আসছে না, এখান থেকে তোমাকে এখান থেকে ইয়ে করে সাধারণত বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন দিবে না নার্সিং ভর্তি পরীক্ষায়, বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার এখান থেকে কোশ্চেন করবে না, ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি যাই তাহলে ভার্টিব্রা, আচ্ছা হয়েছে, ওকে। কোমলাস্থি, এখন আসো বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটা মাছ আছে, মাছের কয়েকটা একটু বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। যে কোমলাস্থিযুক্ত কন্ড্রিকথিস যেটা, সেখানে হেটারো সার্কাল পুচ্ছ পাখনা, এবং যদি ফুলকা ছিদ্রের কথা বলো এটা উন্মুক্ত, এবং পটকা নেই, এগুলো খুব একটা লাগে না, বুঝছো? আইসটা একটু মনে রাখলে রাখতে পারো, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, একটা হচ্ছে কন্ড্রিকথিস, একটা অ্যাক্টিনোপটেরিজি, একটা সার্কোপটেরিজি, এই তিনটার বৈশিষ্ট্য। আর তোমার আইস কোন প্রকৃতির, এটা একটু মনে রাখতে পারো। আর পুচ্ছ পাখনা, এটা মনে রাখার দরকার নেই, শুধু আইস মনে রাখবা তাহলে হবে। আর তোমার অন্তঃকঙ্কাল, তরুণাস্থিময়, অস্থিময়, এই জিনিসটা একটু মনে রাখো তাহলে হবে, এখান থেকে আর কিছু লাগবে না। এই জিনিসগুলো হালকা একটু রিডিং দিও, যে তোমার মৎস্যের ক্ষেত্রে কি, উভচরের ক্ষেত্রে কি, সরীসৃপের ক্ষেত্রে কি, পাখির ক্ষেত্রে কি, এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে কি, বুঝছো? এই যে এখানে স্তন্যপায়ীর ক্ষেত্রে দেখো, এখানে যে হৃৎপিণ্ড সেটা হচ্ছে 4 প্রকোষ্ঠ। এই কোশ্চেনটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছিল, যে তোমার স্তন্যপায়ীতে কি, স্তন্যপায়ীর একটা উদাহরণ দিয়ে বলবে যে এটার হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, তখন বলবো 4 প্রকোষ্ঠ। অ্যাভিস, পাখির যে হৃৎপিণ্ড সেটাও 4 প্রকোষ্ঠ। তোমার এই যে রেপটেলিয়া, এটা হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, মানে সম্পূর্ণ না, 4টা প্রকোষ্ঠ ঠিক আছে কিন্তু সম্পূর্ণ না। অ্যামফিবিয়া, উভচরের ক্ষেত্রে দেখা যায় যে এটা 3 প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড বিদ্যমান। আর মৎস্যের ক্ষেত্রে দ্বিপ্রকোষ্ঠ, মৎস্য বা মাছের ক্ষেত্রে দেখা যায় দ্বিপ্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিদ্যমান। ওকে, এতটুকু ক্লিয়ার ভাইয়া? এতটুকু হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তারপর এখন আমরা যদি আসি, এই জিনিসগুলো আছে রূপান্তর, সেগুলো আমরা একটু মনে রাখবো, এবং এগুলোর যে উদাহরণ, যেমন মৎস্যের ক্ষেত্রে ইলিশ, টাকি, কাতল, তারপর অ্যামফিবিয়ার ক্ষেত্রে সোনা ব্যাং, কুনো ব্যাং, এগুলো রেপটিলিয়ার ক্ষেত্রে ঘড়িয়াল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ মিস যেন না যায়, ঠিক আছে? অ্যাভিসের ক্ষেত্রে দোয়েল, কবুতর, কাক, মানুষের ক্ষেত্রে এগুলো মানুষ, ডলফিন, উট, বাদর, এগুলো ম্যামেলিয়ার স্তর শ্রেণীভুক্ত, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো উদাহরণ, এক কথায় উদাহরণ যেন মিস না যায়। এখান থেকে কি পড়বা জানি না, কিছু না পড়লেও চলবে, কিন্তু উদাহরণ যেন মিস না যায়, উদাহরণ মিস গেলে চান্স মিস, কেমন? উদাহরণগুলো মনে রাখবা, এটা পড়তে হবে। কি পড়বা আমি বলতে পারছি না, কিন্তু তোমাকে এটা পড়তে হবে, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এই ধরনের ছোট যে কোশ্চেন আসে সেগুলো তোমরা
চাইলে দেখতে পারো, নাইলে নাই, কারণ তোমার ছোট কোশ্চেন তোমার ইয়েতে আসবে না, নার্সিং অ্যাডমিশন টেস্টে ছোট কোশ্চেন আসবে না। কারণ এগুলো কেন, কারণ এই ছোট কোশ্চেন থেকে অনেক সময় এমসিকিউ বানায় দেয়, এর জন্য তোমরা দেখতে পারো। আচ্ছা বাংলাদেশে, আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল আছে, তারপরে কোশ্চেন দেখি। অ্যামিবা এর চলনাঙ্কের নাম কি? অ্যামিবার চলনাঙ্কের নাম হচ্ছে সিউডোপোডিয়া। অ্যামিবার চলনাঙ্কের নাম হচ্ছে সিউডোপোডিয়া। বাংলাদেশে জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি? তেনুয়ালোসা ইলিশা, অর্থাৎ ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ, ইলিশ। আমরা কিন্তু বেসিক যেটা পড়লাম সেটা কিন্তু শেষ। তোমার আমি বলছি বারবার যে বায়োলজিতে 12 দুগুণী 24টা অধ্যায়, এই 24টা অধ্যায়ে সব জিনিস পড়তে যাও না। 24টা অধ্যায় থেকে যেগুলো হাইলাইট বা বোল্ড লাইন সেগুলো পড়ো, এবং এগুলোর ধরো কোনো একটা প্রকারভেদ দেওয়া আছে, তাহলে কত প্রকার এটা পড়ো, কত প্রকার এবং তোমার প্রকারভেদ কি কি এটা পড়ো, ডিটেলস সব জানার দরকার নেই, ঠিক আছে? কারণ তোমার এখন মেডিকেলের পরীক্ষাও না এবং তোমার এইচএসসি পরীক্ষাও না যে তোমার লাইন বাই লাইন লিখতে হবে, জাস্ট মেন যে টপিক সেটা একটু পড়বা, ঠিক আছে? আচ্ছা তাহলে বাংলাদেশের জাতীয় মাছ আসছে, কারণ সামনে বছর কিন্তু আর বাংলাদেশের জাতীয় মাছ আসবে না, ঠিক আছে? সামনে বার আসবে যে বাংলাদেশের জাতীয় পশু কি বা জাতীয় ফুল কি, ঠিক আছে? জাতীয় ফল কি এর বৈজ্ঞানিক নাম, তাহলে জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি এগুলোর বৈজ্ঞানিক নাম মনে রাখবা। ওকে, আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? আমি বলছিলাম না যে প্রাণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি? প্রাণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি এটা মনে রাখতে। প্রাণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের প্রজাতি। প্রাণীবিন্যাসের আমাদের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি, ঠিক আছে? কারণ আমরা দেখলাম না তোমার পর্ববর্গ, গোত্র, শ্রেণী, গণ, প্রজাতি যেগুলো দেখলাম, এর মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ সেটা হচ্ছে আমাদের কি? প্রজাতি। আর মানুষের ক্ষেত্রে গণ এবং প্রজাতি, মানুষের ক্ষেত্রে গণ এবং প্রজাতি এই দুইটা মিলে নামকরণ করা হয়েছে কি? হোমো স্যাপিয়েন্স, তাই না? যেটা আমরা একটু আগে দেখলাম। তো মানুষের যে বৈজ্ঞানিক নাম সেটা কি কি মিলে? গণ এবং প্রজাতি মিলে। এখানে স্যাপিয়েন্স প্রজাতির যদি কথা বলো তাহলে হোমো স্যাপিয়েন্স, আর গণের কথা বললে হোমো। ক্লিয়ার? আচ্ছা বৃক্কের একক কি? বৃক্কের একক হচ্ছে নেফ্রন। বৃক্কের একক হচ্ছে আমাদের নেফ্রন। তাহলে তোমার যদি আসে স্নায়ুতন্ত্রের একক কি বলো তো? স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের একক কি বলো? তুমি তো বৃক্কের এককটা বললে, এখন তুমি এটা বলো, কারণ গত বছর এটা আসলে সামনে বছর এটা আসবে, বুঝছো? গত বছর যদি এটা এসে থাকে সামনে বছর এটা আসবে। এটা হচ্ছে আমাদের নিউরন, এটা হচ্ছে আমাদের নিউরন। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা এখন রেচনতন্ত্রের কাজ কি? রেচনতন্ত্রের কাজ বিপাকীয় বর্জ্য নিষ্কাশন করা। রেচনতন্ত্রের কাজ কি? বিপাকীয় যে বর্জ্যগুলো আসবে, ধরো কোষে বর্জ্য পদার্থ সৃষ্টি হয়েছে, এই যে বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে বের করে দিতে হবে না, কার মাধ্যমে করবে? এই রেচনতন্ত্রের মাধ্যমে। ওকে, আচ্ছা তারপরে যেটা আছে বলো, বর্জ্য নিষ্কাশন করে কে? এটার মধ্যে বর্জ্য কে নিষ্কাশন করতেছে? অগ্নাশয়। অগ্নাশয় কি করে? অগ্নাশয় বিভিন্ন কোষ থাকে, আলফা, বিটা, গামা, পিপি। তো যেই কোষগুলো থাকে এগুলো তো আলাদা আলাদা কাজ থাকে, এগুলো সাধারণত এনজাইম রিলিজ করে, এগুলো এনজাইম রিলিজ করে। আলফা, বিটা, গামা, পিপি যেগুলো থাকে সেটা এনজাইম রিলিজ করে। এই যে গ্লুকাগন, গ্লুকাগন, তোমার বিটা হচ্ছে ইনসুলিন, বিটা হচ্ছে ইনসুলিন রিলিজ করে। তোমার গামা, পিপি এগুলোর আবার মেইনটেইন করে যে কি পরিমাণ গ্লুকাগন ইনসুলিন রিলিজ হবে, এগুলো আবার পিপি কি করে? মেইনটেইন করে। তো এই ইনসুলিন রিলিজ করে কারণ কি? তোমার যে গ্লুকোজের পরিমাণ সেটা যেন রক্তে কমে, ডায়াবেটিস যেন না হয়। এই গ্লুকাগন কেন রিলিজ হয়? কারণ গ্লুকোজের পরিমাণ যেন বাড়ে, যখন তুমি না খেয়ে থাকো তখন যেন শক্তি পাও। এই জিনিসগুলো এগুলো ইনশিওর করে। তাহলে অগ্নাশয়ের আলাদা কাজ। ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজ তোমার শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করা, এটা তোমার ফুসফুসের কাজ। দেহে ফুসফুস দুইটা, ডান ফুসফুস, বাম ফুসফুস। যকৃতের কাজ হচ্ছে তোমার অনেক কাজ আছে যকৃতের, এটা বলে রসায়নাগার, রসায়নাগার, ঠিক আছে? তোমার দেহের রসায়নাগার হচ্ছে যকৃৎ। যকৃৎ তোমার ভিটামিন সংশ্লেষ করে, ভিটামিন রিজার্ভ করে, কিছু পরিমাণ রক্ত রিজার্ভ করে, তারপরে পুষ্টি উপাদানকে সংশ্লেষ করে, এগুলো সব হইতেছে যকৃতের কাজ। আর বৃক্কর কাজ কি? এই তো এই বর্জ্য নিষ্কাশন করা যে কাজটা, সেটা হচ্ছে আমাদের বৃক্কর কাজ। আমরা যে সারাদিন ধরো যে ফ্লুইডগুলো খাই, ধরো পানি খাইলাম, শরবত খাইলাম, আরও যে খাবারগুলো খাই সেখান থেকে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া যেগুলো তৈরি হয়, সেগুলো এই ইয়ার মাধ্যমে, বৃক্কের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। দেহের মাধ্যমে কীভাবে? এই বৃক্কের মাধ্যমে কীভাবে? বৃক্ক এগুলোকে কি করে? তোমার ছাঁকনির কাজ করে। ছাঁকনির কাজ করে যে দেখে যেগুলো গুরুত্বপূর্ণ না, যেগুলো দেহের জন্য ক্ষতিকর, সেগুলো ইউরেটারে কিছু পরিমাণ জমা রাখে,
তোমার মূত্রথলিতে জমা থাকে নির্দিষ্ট পরিমাণ, তারপরে দেহের বাইরে বের করে দেয়। অর্থাৎ বর্জ্য নিষ্কাশনে যে কাজ করতেছে সেটা হচ্ছে বৃক্ক বা কিডনি। ঠিক আছে, বৃক্ক বা কিডনি। তারপরে যেটা দেখব, যৌন দীর্ঘতা কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? যৌন দীর্ঘতা দেখতে পাওয়া যায় তোমার পরিফেরাতে, যায় না। যৌন দীর্ঘতা কোন পর্বের মধ্যে দেখতে পাওয়া যায় না? আচ্ছা, যৌন দীর্ঘতাকে এটা সম্পর্কে একটু বলি। টপিক হচ্ছে আমাদের যৌন দীর্ঘতা, তাই তো? দীর্ঘতা যাদের লার্ভা হয় না, যেসব প্রাণীতে তোমার পুরুষ এবং নারী, পুরুষ এবং স্ত্রী এই দুইটাকে সুন্দরভাবে আলাদা করা যায়, তারা হচ্ছে যৌন দীর্ঘতা দেখায়। তারা হচ্ছে যৌন দীর্ঘতা দেখায়। কিন্তু যাদের ক্ষেত্রে পুরুষ নারী আলাদা করা যায় না, তারা হচ্ছে যৌন দীর্ঘতা দেখায় না। যেমন পরিফেরা যদি দেখো, তাহলে তুমি যৌন দীর্ঘতা আলাদা করতে পারবা না। যৌন দীর্ঘতা এখানে নাই, পুরুষ নারী দেখেই বুঝতে পারবা না যে এটা কি পুরুষ নাকি এটা নারী। কিন্তু তুমি মানুষের ক্ষেত্রে দেখো, মানুষ দেখেই তো বোঝা যাবে যে এটা পুরুষ না নারী। তোমার আর্থ্রোপোডা, অ্যানিলিডা এদের মধ্যেও পুরুষ নারীতে তোমার ভিন্নতা রয়েছে। পুরুষ নারীতে এই সকল পর্বের প্রাণীগুলোর মাঝে ভিন্নতা রয়েছে, কিন্তু পরিফেরার মাঝে কোনো ভিন্নতা নাই। পুরুষ নারীতে পরিফেরার মাঝে কোনো ভিন্নতা নাই, এর জন্য বলা হয় যৌন দীর্ঘতা পরিফেরাতে বিদ্যমান না। তাহলে এখান থেকে মনে রাখবা আর্থ্রোপোডা, অ্যানিলিডা এবং কর্ডাটা, তিনটা পর্ব। কি কি? আর্থ্রোপোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা এবং কর্ডাটা। আর্থ্রোপোডা, অ্যানিলিডা এবং কর্ডাটা, এই যে পর্বগুলো আছে এগুলোর মাঝে যৌন দীর্ঘতা দেখা যায়। যৌন দীর্ঘতা দেখা যায় মানে এগুলোর তোমার পুরুষ স্ত্রী আলাদা। পুরুষ স্ত্রীর পার্থক্য আছে। অর্থাৎ পুরুষ দেখতে একরকম, নারী দেখতে আরেক রকম, বা স্ত্রী দেখতে আরেক রকম। একটা ছেলে আর একটা মেয়ে দেখতে কি সেম না, তার যে পার্থক্য আছে, এর জন্য এটা বলা হয় যৌন দীর্ঘতা দেখা যায় বা যৌন দীর্ঘতা আছে। কিন্তু পরিফেরার ক্ষেত্রে এটা দেখা যায় না, এর জন্য বলা হয় এটা যৌন দীর্ঘতা নাই। ক্লিয়ার হয়েছে? অর্ধ রক্ত সংবহন তন্ত্র নিজের কোন প্রাণীর বৈশিষ্ট্য? এটা হচ্ছে টিউবিফেক্স এসপি। এই কোশ্চেনগুলো আগে আসতো, এখন আর আসে না। 17-18 এই সালের দিকে এই কোশ্চেনগুলো আসতো, এখন আর আসে না। এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস। এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে ক্যারোলাস লিনিয়াস যে বিজ্ঞানীটা আছে, তিনি এই শ্রেণীবিন্যাস করেন এবং বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী? নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী? এটা হচ্ছে সবকটি। কারণ দেখো, তিমি পানিতে থাকে, কিন্তু এটা স্তন্যপায়ীর মধ্যে দেখা যায় এবং করোডাটার মধ্যে এটা অবস্থান। হাতি, বাদর এগুলো হচ্ছে আমাদের স্তন্যপায়ী প্রাণী। সিলোমবিহীন পর্ব, এটা সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? প্লাটিহেল মিনথেস। এটা হচ্ছে অ্যাসিলোমেট। এটা হচ্ছে অ্যাসিলোমেট মানে সিলোমবিহীন। অ্যাসিলোমেট না, অ্যাসিলোমেট মানে হচ্ছে তোমার সিলোমবিহীন। কেমন? অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোমবিহীন। কারণ অ্যাসিলোমেট মানে যে সিলোমবিহীন, এই জিনিসটা কোন ক্ষেত্রে? প্লাটিহেল মিনথেসের ক্ষেত্রে যে কৃমিগুলো আছে তার মধ্যে সিলোম নাই, এগুলোর জন্য এগুলো অ্যাসিলোমেট, অর্থাৎ এরা সিলোমবিহীন। ওকে, আচ্ছা। নেফ্রিডিয়া কোন অঙ্গের সাথে সম্পর্কিত? নেফ্রিডিয়া হচ্ছে একটা রেচন অঙ্গ। নেফ্রিডিয়া কোন তন্ত্র? নেফ্রিডিয়া হচ্ছে একটা রেচন অঙ্গ। তোমার ঝিনুক, এটা হচ্ছে মলাস্কা। এটা হচ্ছে মলাস্কার অন্তর্গত। শুধু ঝিনুক না, শামুক, ঝিনুক এগুলো কোন পর্বের অন্তর্গত? তোমার মলাস্কা পর্বের অন্তর্গত। শামুক, ঝিনুক এগুলো মলাস্কা পর্বের অন্তর্গত। এবং এটা হচ্ছে প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের মলাস্কা। প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা। আর সর্ববৃহৎ পর্ব কি বলতো? সর্ববৃহৎ যে পর্ব সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। ওকে, আচ্ছা। নালিকা পদ কোন পর্বের বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা এটার বৈশিষ্ট্য। তারপরে কি আছে? কোন প্রাণীর প্রতিপ্রবান্তর দেখা যায়? অ্যাসিডিয়া মেন্টুলা।
আচ্ছা, রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে কোথায়? 1 আর 2 নেমাটোডা আর প্লাটিহেল মিনথেসে। তারপরে অ্যাভিস, অ্যাভিস কি? অ্যাভিস হচ্ছে পাখি। তাহলে পাখির বৈশিষ্ট্য কি কি? উষ্ণ রক্ত সম্পন্ন আর অস্থিবায়পূর্ণ, দেহ লোমে আবৃত না, দেহ পালকে আবৃত, দেহ পালকে আবৃত। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, বারবার বলছি, মলাস্কা। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা, আর সবচেয়ে বৃহত্তম আর্থ্রোপোডা, বৃহত্তম আর্থ্রোপোডা। গতবার এটা আসছিল, সামনেবার অন্য কিছু আসতে পারে, ঠিক আছে? আর্থ্রোপোডা আসতে পারে। শিখাকোষ, শিখাকোষ বলছিলাম না, মনে রাখতে যে শিখাকোষ যেটা বলছি প্লাটিহেল মিনথেস। শিখাকোষের কোন প্রাণীর বৈশিষ্ট্য ভাইয়া? প্লাটিহেল মিনথেস, এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শিখাকোষ। ওকে, আচ্ছা, শিখাকোষ প্লাটিহেল মিনথেসের বৈশিষ্ট্য। জীবের বৈজ্ঞানিক নাম করা হয় ল্যাটিন ভাষায়, জীবের বৈজ্ঞানিক নাম করা হয় ল্যাটিন ভাষায়। ধরো হোমোসেপিয়েন্স, এই হোমোসেপিয়েন্স কি তুমি হইতেছে বাংলা ভাষার না, ইংরেজি ভাষার না, এটা কি ল্যাটিন ভাষার। সেজন্যই লেখার পরে হোমোসেপিয়েন্স লেখার পরে তোমার লেখার নিচে দাগ দিয়ে দিতে হয়, বুঝছো? যেন এটা বোঝা যায় এটা বৈজ্ঞানিক নাম। তো এই লাগ দেওয়ার বিষয়টা তো তোমার আসবে না, কারণ তুমি তো এখন আর এইচএসসি পরীক্ষা দিবা না, তুমি এখন অ্যাডমিশন দিবা, তাই তো? ওকে, অ্যাসকারিস লম্বিকাস, এটা হচ্ছে নেমাটোডা, এটা একটা কৃমি, অ্যাসকারিস লম্বিকাস। আচ্ছা, যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? যৌন দ্বিরূপতা, এটা তো গেল, পড়াইছি এটাও। তো এরই মধ্য দিয়ে তোমাদের এই লেকচারটা শেষ হয়েছে। তো আশা করি লেকচারটা বুঝতে পারছো। তো এখান থেকে যেই জিনিসগুলো মূলত পড়তে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট পরিফেরা নিডারিয়া প্লাটিহেল মিনথেস, এই যে পর্বগুলো আছে, পর্বগুলো যে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য, বোল্ড লাইন করা কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো পড়বা। আর তোমার যে উদাহরণগুলো বাংলায় মনে রাখবা, ঠিক আছে? আর পরে যে কোয়াড্রেটা শ্রেণী বিভাগ, ওগুলোর বৈশিষ্ট্য, এগুলোর ডিটেলস পড়ার দরকার নাই, তবে অ্যাভিস, মাম্মালিয়া, এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়বা আর এগুলোর উদাহরণগুলো মনে রাখবা। যে পাখি, অ্যাভিসের মধ্যে আছে পাখি, ম্যামালিয়ার মধ্যে কি আছে, তারপরে স্তন্যপায়ী যেগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে, তারপরে রেপটিলিয়া এগুলোর মধ্যে কি আছে, সরীসৃপের মধ্যে কি আছে, উভচরের মধ্যে কি আছে, এই জিনিসগুলো মনে রাখবা, উদাহরণগুলো, ঠিক আছে? বই আছে, বই শেষে দেখবা, বইয়ের শেষে না, ওই টপিকে দেখবা, এগুলো সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে? নার্সিংয়ের জন্য ডিটেলস পড়ার দরকার নাই, শুধু মেইন জিনিসগুলো পড়বা। বইয়ের শেষে কিছু এমসিকিউ আছে, সেগুলো সলভ করবা। আশা করি এগুলোই ইনাফ হবে তোমার জন্য, হ্যাঁ? তাছাড়াও আমাদের বই আছে, বইগুলো দেখতে পারো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুন্দর করে পড়াশোনা করো, হ্যাঁ? টাটা, আল্লাহ হাফেজ।